শুরু করতে চলেছি সিদ্ধিদাতার অন্তর্ধানের তৃতীয় পর্ব। আশা করি গল্পটা তোমাদের খুব ভালো লাগছে। নতুন একটা গল্প, তোমরা আশা করি দারুণ ইন্টারেস্ট পাচ্ছ। তাহলে পরে যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা একবার ক্লিক করে কালো কিন্তু অবশ্যই করে দিও। এটা না আমাকে দারুণ উৎসাহ দেয় তোমাদেরকে এরকম আরও অনেক অনেক গল্প পড়ে পড়ে শোনাবার জন্য। গল্পটা ভালো লাগলে পরে লাইক করো আর কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। আর মনে আছে তো, শেয়ারিং ইজ কেয়ারিং। সুতরাং যারা এরকম গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে এটা শেয়ার করে ছড়িয়ে দিতেও কিন্তু একদম ভুলো না। চলো শুরু করি আজকের তৃতীয় পর্ব। আগের দিনের গল্প যদি তুমি না শুনে থাকো তাহলে পরে আমার চ্যানেলের পডকাস্ট পোর্শনেতেও পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনেতেও এর লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। আগের পোর্শনটুকু শুনে নিও, তাহলে পরে আরও সুন্দরভাবে গল্পের খেইটা ধরতে পারবে। চলো শুরু করি তৃতীয় পর্ব। দুপুরে সঞ্জয় গেল বউবাজারের গয়নার দোকানে। সমস্ত দোকান যেন ঝলমল করছে, তাও তো এখন কমেছে। আগে যেন চোখ ধাঁধিয়ে যেত আলো, আয়না আর গয়নায়। রূপেন বোধ হয় ঈশানবাবুকে বলেই রেখেছিল, কারণ তিনি প্রস্তুত হয়েই ছিলেন। 65 বছর বয়স হবে নিশ্চয়, তার বেশিও হতে পারে। মুখে বয়সের অজস্র রেখা, চুল প্রায় সব পাকা, বয়সের ভারে শীর্ণ, তবে অর্থাভাবে জীর্ণ নয়। রূপেন কর্মচারীদের শোষণ করে না, সাধ্যমতো যথোপযুক্ত বেতন দেয় বলেই মনে হলো সঞ্জয়ের। বেশ বড় দোকান, দেখে মনে হয় কর্মচারী আছে 6 জন, হয়তো আরও বেশি। সঞ্জয় বলল, ঈশানবাবু, আপনাকে কটা প্রশ্ন করব। হ্যাঁ বলুন, রূপেন আমায় বলে গেছে। দোকানের মধ্যে হলেও এখানে সামান্য আড়াল, নিরিবিলি। সঞ্জয় চারিদিকে দেখে নিয়ে বলে, দোকান ভালোই চলছে তো? হ্যাঁ। বৃদ্ধ যেন একটু বিস্মিত হলেন। আচ্ছা, আপনার কাছে কেউ এসে কি গণেশ মূর্তিটার কথা জানতে চেয়েছিল? না। আপনি তো অনেক দিন আছেন। তা আছি, রূপেনের ঠাকুরদাদার সময় থেকে। আপনি কি জানেন বিনয়েন্দ্র মল্লিকরা ক ভাই ছিলেন? বৃদ্ধ ইতস্তত করলেন একটু। আমি ঠিক জানি না, তবে শুনেছি। বলুন না, কি শুনেছেন, কার কাছে শুনেছেন? আমার বাবা এখানে কাজ করতেন তো, তার মুখে শুনেছিলাম। কর্তার এক দাদা ছিলেন, তবে কি? কর্তা বলতেন তিনি একমাত্র সন্তান। আমি একবার জিজ্ঞেস করায় খুব বকুনি খেয়েছিলাম তার কাছে। সঞ্জয় আগ্রহ নিয়ে শুনছিল। রহস্যের জট ক্রমেই খুলছে, কিন্তু বিনয়েন্দ্র দাদাকে অস্বীকার করলেন কেন? মূর্তিটা হাতছাড়া হয়ে দাদার হাতে চলে যাবে বলে? সে শুধু বলল, কেন? কারণ কর্তার দাদাকে তার বাবা ত্যায্য পুত্র করেছিলেন। কর্তা বলেছিলেন, আমার কোনো দাদা বা ভাই নেই। এ কথা মনে রেখে কাজ করতে পারলে কাজ করবে, নয়তো চলে যাবে। কোনো কৌতূহল দেখানো চলবে না এখানে। এমনিতে তিনি খুব ভালো মানুষ ছিলেন, তাই মনে হয় কোনো গুরুতর অপরাধেই তার বাবা তাকে ত্যায্য পুত্র করে ছোট ছেলেকে সব দিয়ে যান। সিদ্ধিদাতা শুদ্ধ?
হ্যাঁ, মল্লিক বংশের মূর্তি এখানেই রইল। তার নাম কি ছিল জানেন? তার নাম ছিল গণেন্দ্র মল্লিক। বাবার মুখে শুনেছি দুর্ধর্ষ লোক ছিলেন তিনি। সে সময় কোনো কুকর্ম করেছিলেন বোধহয়। তা হবে, তবে ওকে ত্যাজ্যপুত্র করা হয়েছিল অন্য কারণে। কি রকম? তিনি বাবার অমতে মারাঠি খ্রিস্টানের মেয়েকে বিয়ে করেছিলেন বলে। সঞ্জয় একটা নিঃশ্বাস ফেলল বড় মাপের। সুহাসের দাদা কি এই পারিবারিক ঝামেলা মেটাতেই যাচ্ছিল, না অন্য কিছু? এই কাহিনীর সঙ্গে সিদ্ধিদাতার অন্তর্ধানের রহস্যের কোনো যোগ নাও থাকতে পারে। ইস, বিনয়েন্দ্রর ডায়েরিটা যদি সম্পূর্ণ আকারে পাওয়া যেত। তারপরই মনে পড়ল, ডায়েরি তো নয়, বিনয়েন্দ্র লিখছিলেন বংশের ইতিহাস। ওতে কি সব কথা থাকতে পারে? সব কথা কি লেখা যায়, না কেউ লিখতে পারে? আচ্ছা ঈশানবাবু, আপনারই বা গণেন্দ্র মল্লিক সম্বন্ধে কৌতূহল হয়েছিল কেন? ছোটবেলায় বাবার মুখে শুনেছি বলে। আমরা যখন ছোট ছিলাম বাবাকে মাঝে মাঝে ধরতাম, গল্প বলো। তখন বাবা বলতেন, তবে শোন, কর্তা বাবার বড় ছেলের গপ্প। তার বলার গুণে বড় বড় গোঁফ আর ছুঁচলো দাড়ি নিয়ে গণেন্দ্র আমাদের চোখের সামনে হাজির হতেন। তিনি খুব সাহসী ছিলেন, ঘোড়া চড়তেন টগবগিয়ে। কারোর ওপর রাগ হলে পরে সপাসপ চাবুক কষাতেন। রাগ পড়ে গেলে মোটা বকশিস দিতেন। খুব টাকা ওড়াতেন। গয়নার দোকানে হাজির হয়ে হয়তো 10,000 টাকা দামের হীরের নেকলেসটা তুলে নিয়ে চলে গেলেন কোথাকার কে পান্নাবাইকে উপহার দিতে। আবার কোনো দিন এসে কারো অর্ডারি দামি মুক্তোর মালাটা তুলে নিয়ে চলে গেলেন সোজা বাড়িতে। মাকে বললেন, মা, তুমি অনেক দিন মুক্তোর মালা পরোনি, এখন থেকে এই মালাটা পরে থাকবে। যে তোমার গলা থেকে মালা খুলতে চাইবে তাকে গুলি করে মেরে ফেলবো। মা তো ভয়েই সারা। তিনি ধনী গৃহিণী, সব রকম দস্তুর বোঝেন, জানেন দোকান থেকে গয়নাগাটি হঠাৎ তুলে আনলে ব্যবসা চলে না। কিন্তু ছেলেকে বোঝাবে কে? এইসব নানা রকম গল্প শুনেছি। আসলে বাবার ছকে বাঁধা জীবনে গণেন্দ্র মল্লিক ছিলেন ধূমকেতুর মতো। তাই ছোটদের কাছে তার গল্পই শোনাতেন। সঞ্জয় ভেবে দেখল কথাটা খুবই সঙ্গত। এই জন্যই না দেখা গণেন্দ্রকে মনে রেখেছে নিশান। সে বলল, এবার বিনয়েন্দ্রর কথা বলুন। উনি এমনিতে ভালো মানুষ, লেখাপড়া নিয়েই থাকতেন। আমার বাবা তাকে পছন্দ করতেন মনিব হিসাবে, গল্পের নায়ক হিসাবে নয়। আপনি তো তাকে দেখেছেন? হ্যাঁ, ওই একদিন ছাড়া তাকে রাগ করতেও দেখিনি। দোকানের কাজে তিনি বাবা ও আমার ওপর খুব সন্তুষ্ট ছিলেন। উনিও কি মারাঠিদের ওপর অসন্তুষ্ট ছিলেন? না, বরং পুনে শহরে যাবেন ঠিক করেছিলেন খন্ডেকর সাহেবের সঙ্গে দেখা করতে। সঞ্জয় চমকে উঠল। এই নামটা তার চেনা। সে কালই পড়েছে বিনয়েন্দ্রর খাতায়। বলল,
আপনি জানলেন কি করে? উনি আমাদের সঙ্গে এ নিয়ে কথা বলতেন। ওর খুব জানার আগ্রহ ছিল। একদিন আমার সামনেই বাবাকে প্রশ্ন করেছিলেন, খণ্ডেকর নামে কোনো লোকের কথা বাবা শুনেছেন কি না। বাবা বলেছিলেন না। সব কথা ঠিক মনে পড়ে না। রূপেন বলে রেখেছিল আপনি মল্লিকদের ইতিহাস জানতে চাইবেন। তাই যা যা মনে পড়ছে সবই বলছি। হয়তো দরকার নেই। আছে ঈশানবাবু, এই মূর্তি চুরির ব্যাপারটা সামান্য নয়। অনেক লোক জড়িয়ে আছে এর সঙ্গে। তাদের কেউ বাঙালি, কেউ অবাঙালি। অবাঙালি মানে বোধহয় মারাঠি। মারাঠি নিয়ে এই পরিবারে কোনো গন্ডগোল আছে নাকি? তা তো জানি না, তবে এরকমটা আমিও শুনেছি বাবার কাছে। বাবা আরও একজনের গল্প বলতেন, গণপতি মল্লিকের গল্প। তিনি নাকি 2 থলি ভর্তি হিরে জহরত নিয়ে এসেছিলেন বর্গীদের দেশ থেকে। তা বর্গী তো মারাঠা দস্যুদেরই বলা হতো। হ্যাঁ। এরপর সঞ্জয় ঈশানবাবুকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়ে বলে, আচ্ছা, গণেন্দ্র ত্যায্যপুত্র হয়ে কোথায় গেলেন শুনেছিলেন কিছু? বাবা বলতেন শ্বশুরবাড়ির দেশে ওই কোথায় যেন, ইস, নামটা মনে পড়ছে না। বোম্বের কাছেই বেসিনে চলে গিয়েছিলেন। তার আর কোনো খবর আমরা জানি না। সঞ্জয় বাড়ি ফিরে গেল। 6টা বাজতে এখনো অনেক দেরি। তার আগে একবার সবটা মনে মনে ঝালিয়ে নেওয়া দরকার। মোটামুটি মল্লিক বংশের ইতিহাসের খানিকটা সে জানতে পেরেছে। গণপতি মল্লিক অনেক হিরে জহরত নিয়ে এসেছিলেন বর্গীদের দেশ থেকে। সে ডায়েরিতে লিখল, নিশ্চয়ই সৎ উপায় নয়। তাই তার ভয় ছিল মারাঠিরা প্রতিশোধ নেবে। নিয়েও ছিল বিষ মেশানো পান খাইয়ে। কিন্তু তারা গণপতির প্রাণ নিলেও হিরে জহরত ফেরত পায়নি। সব ছেড়ে 200 বছর পরেও তারা ফেরত চায় শুধু সিদ্ধিদাতাকে, গজমতি শুদ্ধ। 2 বিনয়েন্দ্র মল্লিকের এক দাদা ছিলেন গণেন্দ্র। তাকে ত্যায্যপুত্র করা হয়। তিনি মারাঠি খ্রিস্টান মহিলাকে বিয়ে করে বেসিনে চলে যান, আর ফিরে আসেননি। সঞ্জয় তার সঙ্গে যোগ করল, এর সঙ্গে সিদ্ধিদাতা অন্তর্ধানের যোগ আছে কিনা জানা যায়নি। গণেন্দ্রর পরিবার কোথায় আছেন খোঁজ নিতে হবে। হয়তো বেসিন ফোর্টের কাছেই তিনি কোথাও আছেন। 3 পুনের এক খণ্ডেকর উপাধিধারী ব্যক্তির সঙ্গে বিনয়েন্দ্র দেখা করবেন। 3 পুনের এক খণ্ডেকর উপাধিধারী ব্যক্তির সঙ্গে বিনয়েন্দ্র দেখা করবেন ঠিক করেছিলেন। সঞ্জয় তার সঙ্গে লিখল আরও একটি কথা, কে ইনি? এর সঙ্গে সিদ্ধিদাতা মূর্তির সম্বন্ধ কি? বিনয়েন্দ্র এর খোঁজ পেলেন কি করে? গজেন্দ্রর বড় ছেলে কি এর সঙ্গেই দেখা করতে যাচ্ছিলেন? পথে মোটর অ্যাক্সিডেন্ট, পেছন থেকে একটা ট্রাক এসে, অ্যাক্সিডেন্ট না হত্যা? 4 সুহাসকে দিয়ে মূর্তি চুরি করালো কে? নানা মানালিকার মূর্তির কথা জানলো কি করে? সে কি নিজেই মূর্তি সংগ্রাহক না কারো হয়ে কাজ করছে? সঞ্জয় যোগ করলো আরও একটি কথা, এখন মূর্তিটা কার কাছে আছে? সুহাস, নানা মানালিকার, তার লোক কিংবা অন্য কারো কাছে? সেটা জানা দরকার। সুহাসদের আড্ডায় যথাসময় পৌঁছবার জন্য সঞ্জয় আগেই বেরোলো। একবার সুরেশের সঙ্গেও দেখা করা দরকার। খাড়ে সাহেবের ঠিকানা চাই।
খণ্ডেকর উপাধির কোনো অ্যান্টিক সংগ্রাহকের নাম সে জানে কিনা ইত্যাদি জানবার জন্য। সুরেশ যত্ন করেই খাড়ে সাহেবের নাম ঠিকানা লিখে দিল। দেখা গেল তিনি শনিবার পেটের বাসিন্দা। খণ্ডেকরের হদিশ সুরেশ দিতে পারল না। বলল, পুনেতে অনেক খণ্ডেকর আছে, তুমি বরং খাড়ে সাহেবকে জিজ্ঞাসা করো। সঞ্জয় এসে দেখল সুহাস দাঁড়িয়ে আছে। এতটা সে আশা করেনি, কারণ সুহাস জানে সে তার শত্রুপক্ষের লোক। অবশ্য রূপেন্দ্রের সঙ্গে সুহাসের সত্যিকারের বিরোধ নেই, বরং নানাই এখন সুহাসের শত্রুপক্ষ। তাই কি সুহাস সঞ্জয়কে সাহায্য করতে চাইছে, না অন্য কোনো মতলব আছে? তবু সে আশায় সঞ্জয় মনে মনে একটু খুশি হলো। সুহাস সঞ্জয়কে নিয়ে রাসবিহারীর পথ ধরে একটু এগোয়। বলে, আমাদের ক্লাব মানে এক ভদ্রলোকের বাড়ি। আপনার বন্ধু? বন্ধু ঠিক নন, তবে পরিচিত। ওর নাম অনুপম মালিক। ব্যবসায়ী ভদ্রলোক, কিন্তু ভালো আড্ডা দিতে পারেন। ওর বাড়িতেই কি নানার সঙ্গে আপনার পরিচয় হয়? হ্যাঁ। আর কয়জন আসেন ওখানে? 5-6 জনের সঙ্গে আমার বন্ধুত্ব। সঞ্জয় হঠাৎ জিজ্ঞাসা করে, আচ্ছা, এখন আপনি কি করবেন স্থির করলেন? তার মানে? সুহাস থমকে দাঁড়ায়। এই সমস্ত ব্যাপার সঞ্জয় সহজভাবে বলার চেষ্টা করে। আপনি কি চুপ করে মেনে নেবেন? সুহাসের মুখটা কালো হয়ে আসে। মৃদু স্বরে বলে, কি করব ভেবে পাচ্ছি না সঞ্জয়বাবু। আমারই দোষে এই সর্বনাশটা হয়ে গেল, অথচ আপনারও কোনো লাভ হলো না। সান্ত্বনার সুরে সঞ্জয় বলে, ও কথা ভেবে মন খারাপ করে বসে না থেকে মূর্তিটা উদ্ধারের চেষ্টা করুন না। এ ব্যাপারে আপনার সাহায্যই সবচেয়ে দামি। সুহাস চুপ করে রইল। সঞ্জয় চাপ দিল না। লেক মার্কেটের এক জায়গায় এসে সুহাস রাস্তা বদল করল। বলল, আপনি যা জানতে চান আমি বলবো, তবে চোরেদের একজন তো আমিও। আমার কি ব্যবস্থা করবেন? সঞ্জয় বলল, সে দেখা যাবে। সুহাস বলল, এটাই অনুপম বাবুর বাড়ি। বাড়ি মানে ফ্ল্যাট। 6 তলা বাড়ির একটা ফ্ল্যাটে অনুপম থাকেন 3 তলায়। কলিং বেল টিপতেই দরজা খুলে গেল। সুহাস এই বাড়িতে বেশ পরিচিত। বসবার ঘরে ধবধবে সাদা ডিভান, বালিশগুলো রং বেরঙের, বেশ সাজানো ঘর। একজন ভদ্রলোক অলস ভঙ্গিতে শুয়েছিলেন। বছর 50-60-এর মধ্যেই মনে হয়। মাথায় চুল কম, তামাটে রং। একটা পায়জামার উপরে রঙিন বুশ শার্ট। সুহাসকে দেখেই বললেন, আসুন সুহাসবাবু, আপনার সব ঝঞ্ঝাট। বলতে বলতে সঞ্জয়কে দেখে ভদ্রলোক চুপ করে গেলেন। ইনি আমাদের একজন নতুন বন্ধু অনুপম বাবু, নাম সঞ্জয়। সল্লাসে অনুপম বলে ওঠে, আসুন আসুন, আমার এখানে আসতে হলে নাম ঠিকানা বলে পরিচয় দিতে হয় না সুহাসবাবু, অবারিত তার। তা আমাদের নতুন বন্ধুটি কি করেন? সুহাস কথা বলার আগেই সঞ্জয় বলে, মূর্তি নিয়ে একটু পড়াশোনা করি। সর্বনাশ, আবার মূর্তি! অনুপম যেন আঁতকে উঠলেন। জানেন তো সুহাসবাবুদের বাড়ি থেকে সিদ্ধিদাতার মূর্তি চুরি গেছে? হ্যাঁ শুনেছি, ওই মূর্তিটার খোঁজ করতেই গিয়েছিলাম ওর বাড়িতে, কাগজে পড়ে। সেই থেকেই আলাপ হয়ে গেল। সুহাসবাবু ভারী মিশুকে, আমিও তাই। 2 দিন এই সংসারে ঝামেলা বাড়িয়ে কাজ কি? অনুপম ভৃত্যকে ডেকে কফি আনতে বললেন।
সঞ্জয় লক্ষ্য করেছিল ভৃত্যটি এ দেশীয় লোক নয়। এবার নাম শুনল, জোসেফ। সে কফির কাপে চুমুক দিয়ে বলল, বাহ, আপনার জোসেফ তো খুব ভালো কফি করে। কোথায় বাড়ি ওর? অনুপম হেসে বললেন, মহারাষ্ট্রিয়ান। জোসেফ ছেলেবেলা থেকে আমার কাছে রয়েছে। আপনি কি এখানেই থাকেন? আমি ভবঘুরে জীবনের বেশিরভাগ কেটেছে বোম্বেতে। এখনও ওদিকেই বেশি থাকি। ব্যবসার খাতিরে প্রতি সপ্তাহেই আসি। আমি না থাকলেও আপনি আসবেন? আপনাদের আড্ডার অন্য সদস্যরা? এখনো আসেননি। সবাই সব দিন আসেও না। আপনি কাকে খুঁজছেন? ঠিক সেভাবে কাউকে না। একটু ইতস্তত করলো সঞ্জয়। সে বুঝতে পারছিল অনুপম ছুরির মতো চোখ দুটো দিয়ে সব কিছু লক্ষ্য করছেন এবং তিনি ধরেই নিয়েছেন সে বিনা কারণে আসেনি। কথাটা ঘুরিয়ে নিয়ে বলে, আপনি কি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত? না মশাই, আমি ওসব ভালো বুঝি না। এক্সপোর্টের ব্যবসার সঙ্গে জড়িয়ে আছি। বিভিন্ন জিনিস চালান করি বিদেশে। কখনো জামা কাপড়, কখনো চামড়া, কখনো সুন্দর সুন্দর পুতুল কিংবা মূর্তি। হা হা করে হেসে বললেন, তা বলে ভাববেন না যেন সুহাসবাবুদের সিদ্ধিদাতাকে আমি চুরি করিয়েছি। না মশাই, পুরনো জিনিস পাচার করবার কোনো উপায় এখন নেই। ভারত গভর্নমেন্ট যে কোনো ধাতুর জিনিস, পুরনো জিনিস বিদেশে পাঠানো বন্ধ করে দিয়েছে। তাতে লাভ কি হয়েছে তা জানি না। অনুপমের কথায় বার্তায় এমন একটা সরস ভঙ্গি আছে যে মুখ গুমড়ে করে থাকা যায় না। সুহাসও হেসে ফেলে, বলে, তাহলে একবার অন্তত আমাদের বাড়িটা আপনি ঘুরে আসতেন, কিন্তু এই 8 বছরে একবারও গেলেন না। আসলে কলকাতায় আমি বিশ্রাম নিতে আসি। ছুটোছুটি করতে একদম ভালো লাগে না। সুহাসবাবুর সঙ্গে তাহলে আপনার পরিচয় 8 বছরের? হ্যাঁ, ওর সঙ্গে আমার পরিচয় একরকম আকস্মিকভাবেই, সুহাস বলে। সেবার দার্জিলিংয়ে গিয়েছিলাম, সেখানেই ওর সঙ্গে আলাপ। উনি তখনও কলকাতায় পাকাপাকিভাবে থাকতেন না। দেখা হওয়ার 3 মাস পরে এই বাড়ি থেকে আমার সঙ্গে যোগাযোগ করেন। অনুপম স্মিত মুখে বসেছিলেন। এবার বললেন, অন্যান্যদের সঙ্গে এভাবেই যোগাযোগ হয়। আরও 3 জন এসে গেছেন। সত্যি আরও 3 জন পুরুষ ঘরে এসে দাঁড়িয়েছিলেন। ধনী ও ব্যবসায়ী বলেই মনে হয়। অনুপমই আলাপ করিয়ে দিলেন, তবে প্রথা মেনে নাম বা পরিচয় দিয়ে নয়। আসুন সমীর বাবু, আমাদের নতুন বন্ধু সঞ্জয় বাবুর সঙ্গে কথা বলুন। দিলীপ বাবু, এত দেরি কেন হলো? সুহাস বাবুর তো কিনারা হলো না, এখনো সিদ্ধিদাতার খোঁজ নেই। অনিল বাবু, আপনার মতো সঞ্জয় বাবু মূর্তি সংগ্রহ করতে ভালোবাসেন। সঞ্জয় সব কথা কান পেতে শুনছিল প্রথম থেকেই। কোথায় যেন একটা গোলমালের আভাস পাচ্ছিল, অথচ ধরতে পারছিল না। নবাগত অনিল বলল, তাই নাকি? আপনিও মূর্তি সংগ্রহ করেন? সুহাসবাবুদের বাড়ির গণেশ মূর্তিটা দেখেছিলেন? সঞ্জয়ের মনের অন্ধকারটা নিমেষে যেন কেটে গেল। সে বলল, না, তাছাড়া আমি মূর্তি সংগ্রাহক নই, মূর্তি নিয়ে পড়াশোনা করি। দিলীপ চোখের চশমাটা একবার মুছে নিয়ে বললেন, সুহাসের বাড়ির ঘটনাটা বিশ্রীভাবে ঘটল, মূর্তিটার কোনো হদিশও পাওয়া গেল না। সমীর বলল, এই সপ্তাহে বোধহয় মিস্টার মনোলিকর আসবেন না। সঞ্জয় বলল, আরও অনেকে আছেন বুঝি? তা আছেন, অনুপম বাবুর চেনাশোনার পরিচিত কম নয়। সঞ্জয় আর বসল না, বলল, আজ আমি উঠব।
অনুপম বলল, কাল আসছেন তো? আমি পরশু পর্যন্ত আছি। তারপর? কদিনের জন্য বাইরে যাব। আরও 2-4টে কথাবার্তার পর সঞ্জয় ও সুহাস উঠে পড়ল। অনুপম অলসভাবে বললেন, দেখুন সুভাষবাবুর সমস্যার যদি কোনো সুরাহা হয়। সঞ্জয় বলল, সমস্যাটা কি আপনাকে ভাবিয়েছে নাকি? তার কণ্ঠে প্রচ্ছন্ন ব্যঙ্গ ছিল বোধহয়। অনুপম তার ছুরির মতো চোখ তুলে একবার দেখে হেসে ফেললেন। বন্ধুদের সমস্যা আমারও সমস্যা। তা ঠিক বলে কোনো দিকে না তাকিয়ে সঞ্জয় বেরিয়ে এলো। রাস্তায় নেমে সুহাস বলল, আপনাকে বৃথাই নিয়ে গেলাম, নানা মল্লিকার আসেনি। তাতে কি হয়েছে, আমার সময়টা নষ্ট হয়নি। আর একটা কথা, এই সপ্তাহে আপনার এই আড্ডায় যাওয়ার দরকার নেই। বেশ, যাব না, সব দিন তো যাইও না। আপনি কি আপনার বাড়ির গণেশ মূর্তিটার গল্প এদের কাছে প্রায়ই করতেন? না, চুরি যাবার আগে বলিনি কোনো দিন। নানার সঙ্গে আলাপ হওয়ার কদিন পরে নানাই আমাকে জিজ্ঞাসা করেছিল আমাদের বাড়িতে একটা গণেশ মূর্তি আছে কিনা। সে যখন প্রশ্ন করেছিল তখন আর কেউ ঘরে ছিল না। অনুপম বাবুও না? না, কারণ নানা এই কথা জিজ্ঞাসা করেছিল তার নিজের ঘরে বসে। সেটা কোথায়? চৌরঙ্গীর একটা হোটেলে। সেখানে আপনি খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, ঘটনার পরদিনই সে চলে গেছে হোটেল ছেড়ে। রামেশ্বর তার নিজের লোক, অনুপম বাবু তাকে চেনেন না। তাছাড়া এ কথা আমি ওদের বলিনি। রাসবিহারীর মোড়ে এসে সুহাসকে বিদায় দিয়ে সঞ্জয় নিজের পথ ধরে। সুহাসের জন্যে করুণা হচ্ছিল তার। বেচারার একুল উকুল দোকুলি গেল, কিন্তু মূর্তিটা গেল কোথায়? সকালে উঠেই সঞ্জয় রূপেনকে ফোন করলো। বলল, আমাদের পুনে যেতে হবে, সম্ভব হলে আজই। 3টে টিকিট কাটবে, তুমি, আমি আর শুভেন যাব। রূপেন বিস্মিত হয়েছিল, তবু সব ব্যবস্থাই করেছিল। সেদিন সন্ধ্যের ফ্লাইটে তারা বোম্বে রওনা হলো। সারাদিন পরে বিকেলে দমদমে 2 ভাইয়ের সঙ্গে সঞ্জয়ের দেখা হলো। শুভেন খুব খুশি। রূপেন বলল, পুনেতে হোটেল বুক করা যায়নি, যদি জায়গা না পাওয়া যায়। সঞ্জয় বলল, পুনেতে অনেক হোটেল আছে, চিন্তার কারণ নেই। শুভেন বলল, আমি এই প্রথমবার যাচ্ছি। রূপেন বলে, আমিও প্রায় তাই। আমাদের বাড়ির কেউ ওদিকে বড় একটা যায় না, আমি শুধু বোম্বে গেছি। কার কাছে? ব্যবসার কাজে 2জন জুয়েলারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। সঞ্জয় বলল, একটু ভেবে বলো তো, ওখানে বাঙালিদের সঙ্গে কোনো আলাপ পরিচয় ঘটেছিল কিনা? না, কারোর সঙ্গেই আলাপ পরিচয় হয়নি। তোমাদের পূর্বপুরুষ গণপতি মল্লিক এদিকেই কোথাও, যতদূর মনে হয় পুনেতে বা তার আশেপাশে এসেই ভাগ্য ফিরিয়েছিলেন। অথচ তিনি দেশে ফিরে বংশধরদের দক্ষিণে যেতে নিষেধ করেন। রূপেন বলে, অবশ্য সত্য মিথ্যে ভগবান জানেন। এত রকম গালগপ্প আছে আমাদের বাড়িতে, আর সকলে মেনেও চলে এসব। মূর্তিটা না পাওয়া গেলে যে কি হবে। মূর্তি প্রসঙ্গ উত্থাপন না করে সঞ্জয় বলল, যদি কিছু মনে না করো রূপেন, আমার কি মনে হয় জানো, গণপতি মল্লিকের আকস্মিক ধনপ্রাপ্তির পেছনে কোনো গুপ্ত রহস্য ছিল। মানে আমি বলতে চাইছি, কোনো অপরাধ ছিল?
রূপেন স্বাভাবিকভাবেই বলল, আমারও তাই মনে হচ্ছে। হয়তো সেই জন্যেই গণপতি মল্লিক হঠাৎ মারা যান। হয়তো নয়, সেই জন্যেই। কথা হলো, এই পুরনো কথাটা মনে রেখেছে কজন? শুধু মহারাষ্ট্রের কয়েকজন লোক, না আরও কেউ কেউ? তবে তোমার ঠাকুরদাদা বিনয়েন্দ্র মল্লিকের লেখা খাতাটা আমি দেখেছি। তিনিও এই রহস্য ভেদ করবার চেষ্টা করেছিলেন। আহা, তোমাকে ঠাকুরদা ত্রিদীপ মল্লিকের রোজনামচার খাতাটা দেখালে হতো, মজা পেতে। কীরকম? এবার শুভেন বলে, তার রোজনামচার খাতাগুলো আমার কাছে আছে। 6 বছরের খাতা, প্রতিদিন লিখতেন। তাই নাকি? সঞ্জয়ের কণ্ঠে আগ্রহের সুর। তুমি পড়েছো? হ্যাঁ, সবটা, কিন্তু কিছুই নেই। সে কি? হ্যাঁ, তিনি শুধু লিখতেন সারাদিন কি করেছেন। যেমন, প্রভাতে উঠিয়া ইষ্টদেবকে স্মরণ করিয়া, হাত মুখ প্রস্ক্ষালন করিয়া, প্রাত্যকৃত্যাদি সম্পন্ন করিয়া, সামান্য জল খাইয়া, তামাকু সেবন করিয়া দালানে গিয়া বসিলাম। 2-3 জন আসিয়াছিল, তাহাদের সহিত কথা কহিলাম, বৈষয়িক কথাবার্তা। আজ ক্ষুধা নাই, অন্ন ব্যঞ্জনাদি আহারে বিশেষ রুচি হইল না। তামাকু সেবন করিয়া দিবানিদ্রার জন্য শয়ন করিলাম। সঞ্জয় বাধা দিয়ে হেসে বলল, বাহ, বেশ মুখস্থ করে ফেলেছে তো। আর কি লেখা আছে? কিচ্ছু না সঞ্জয়দা, কিচ্ছু না। পাতার পর পাতা একই কথা লেখা আছে। কোনো দিন আজ মেঘ করিয়াছে, বৃষ্টি হইতে পারে। কোনো দিন রোদ উঠিয়াছে, কোনো দিন শীত বোধ হইতেছে, এইসব। রূপেন বলল, অথচ যে সময় উনি রোজনামচা লিখছেন সেই সময় ভারতের ইতিহাসে কি ঘটছে জানো? মিউটিনি, সিপাহী বিদ্রোহ, চারপাশে আগুন জ্বলছে। কত কি লিখতে পারতেন। শুভেন বলে, ওর রোজনামচায় একটা মাত্র নতুন কথা ছিল, মারাঠিদের শক্তিবৃদ্ধি হইতেছে, ভয়ের কথা। তার কথার ধরনে সবাই হেসে ফেলল। সঞ্জয় বলল, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমাদের পরিবারের মারাঠিদের সঙ্গে একটা বংশানুক্রমিক বিরোধ রয়েছে। আমি নিশ্চিত গণপতির মৃত্যুও হয়েছিল কোনো মারাঠি আততায়ীর হাতে, কিন্তু এখন এসব দুর্ঘটনা কে ঘটাচ্ছে সেটা স্পষ্ট হচ্ছে না। পথে কথাবার্তার সুযোগ বিশেষ ছিল না। শুভেন অন্ধকারে আলোর মালাপড়া বোম্বে দেখে মুগ্ধ। পরদিন ভোরেই তারা রওনা হবে পুনের পথে। বোম্বে থাকা হলো না বলে শুভেনের একটু খারাপ লাগছিল, কিন্তু এমন একটা বয়স আছে যখন বেশিক্ষণ মন খারাপ করে থাকা যায় না। তাদের বিশ্রাম করতে বলে সেই রাত্রেই সঞ্জয় কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলো ফোনে। পুনেও সুন্দর শহর, দুটো নদীর মাঝখানে মুলা আর মুথা। নতুন শহরটা ঝকঝকে তকতকে, পুরনো দিকটা তত সুন্দর নয়, তবু সব মিলিয়ে ভালো লাগে। মারাঠিদের নিজের শহর, বোম্বের মতো পাঁচমেশালি শহর নয়। শীত নেই তেমন। হোটেল পেতে অসুবিধে হলো না, হাতের কাছেই অটো। ওরা 3 জনেই খুশি, অসুবিধে হলো একটু পরে। পুনের লোকেরা বেশ ভালো, সাহায্য করতে রাজি। তাদের যাই প্রশ্ন করো না কেন, হোটেল, স্টেশন, মিউজিয়াম, স্টেডিয়াম, রাস্তা, রেস্তোরাঁ, দোকানের কথা বলো, বাজুমে, মানে হাতের কাছেই। সঞ্জয়রা একটু পরেই বুঝে গেল, ওদের হাত অনেক বড়। 1.5-2 মাইল থেকে 5-6 মাইল কোনোটাই হাতের বাইরে নয়। রূপেন বলে, কি ব্যাপার বলো তো? সঞ্জয় উত্তর দেয়, আসলে ঠিক লোককে আমরা ধরতে পারিনি। সবাই তো সব কিছু জানে না। কিছু তো জানবে রে বাবা। তবু তো এরা হিন্দি বোঝে। মারাঠি ভাষার সঙ্গে হিন্দি ভাষার তফাৎ খুব বেশি নয়। শেষ পর্যন্ত
অনেক খুঁজে পেতে সঞ্জয়রা খাড়ের বাড়ি খুঁজে পেল শনিবার প্যালেসের কাছেই। পুনেতে শনিবার প্রাসাদের নাম শনিবারওয়াড়া। সামনেই প্রথম বাজিরাওয়ের ব্রোঞ্জের মূর্তি রোদে ঝলমল করছে। উল্টো দিকে প্রাসাদের প্রবেশদ্বার। রাজপ্রাসাদ বাঁদিকে ফেলে ওরা এগোলো ডান দিকে। 3 তলা পুরনো ধাঁচের বাড়ি। এখানেই থাকে জনার্দন খাড়ে। সঞ্জয় তার সঙ্গে দেখা করে সুরেশের নাম বললে তিনি তাকে চিনতে পারলেন। বললেন, আমি সামান্য অধ্যাপক, অ্যান্টিক জমাবার ক্ষমতা নেই, তবে ঐতিহাসিক জিনিস সম্বন্ধে আমার আগ্রহ আছে। বলুন কি সাহায্য করতে পারি। জনার্দন চমৎকার ইংরাজি বলেন, পড়াশোনাও অনেক। সঞ্জয় তাকে গণেশ মূর্তির কথা বলল, শুধু চুরি যাওয়ার কথা। শুনতে শুনতে জনার্দন বেশ উত্তেজিত হয়ে বললেন, গণপতি মূর্তি বলছেন? ডান্সিং গণেশ? হ্যাঁ, এ মূর্তির এখানে আদর আছে, কিন্তু তাও বলে সে মূর্তি চুরি করতে হবে, তাও আবার কলকাতা থেকে? মনে হচ্ছে আপনাদের আবার রাও সাহেবের কাছে যেতে হবে। তিনি কে? আমরা তো ওকে মহাদেব রাও বলেই জানি, জ্ঞানী লোক, মারাঠার ইতিহাস কণ্ঠস্থ, গণেশ মূর্তি নিয়েও কিছু বলতে পারেন। তাছাড়া পুনে শহরে আমার চেয়ে ওর পরিচিতিও বেশি। ওর বাড়ি কোথায়? কাছেই, আর একটু ভেতর দিকে, চলুন। খাড়ে সাহেব বেশ উৎসাহ নিয়ে ওদের 3 জনকে নিয়ে বেরোলেন। সত্যি বেশি দূরে নয়। জনার্দন বললেন, ওর কাছে কেন নিয়ে যাচ্ছি জানেন? আমার নিজেরই এ ব্যাপারে উৎসাহ আছে। ইতিহাস আমার প্রিয় সাবজেক্ট। একটা গণেশ মূর্তির কথা আমি শুনেছিলাম শ্রীনিবাস খান্ডেকারের মুখে। নামটা শুনেই চমকে উঠল সঞ্জয় আর শুভেন। বিনয়েন্দ্র মল্লিকের খাতায় তারা এই নামটা পেয়েছে। এর সঙ্গে দেখা করবার ইচ্ছে নিয়েই অকালে চলে যেতে হয়েছে বিনয়েন্দ্রকে। তার মৃত্যু অবশ্য দুর্ঘটনা নয়। সঞ্জয় বলল, তিনি কি বেঁচে আছেন? কে? খান্ডেকার? না, বহুদিন, বছর 40 আগে মারা গেছেন। ওর কথা ভালো করে বলতে পারবেন মহাদেব রাও। গণেশ মূর্তির কথা আপনি কি শুনেছিলেন আমাদের বলবেন? সব কথা ঠিক মনে নেই, যেটুকু মনে আছে তা হলো খান্ডেকর সাহেবের মৃত্যুকালীন একটা উক্তি। আমি সেখানে ছিলাম, মহাদেবও ছিলেন। আমাদের বয়স তখন কম, আমি ওর ছাত্র ছিলাম, মহাদেবও তাই। তবে বয়সে আমার চেয়ে বড় কয়েক বছরের। যাই হোক, খান্ডেকর সাহেব হতাশ হয়ে বলেছিলেন, আমরা আর গণপতিকে খুঁজে পেলাম না। আপন বলা মানুষটিকে আমরা বড় ভালোবাসতাম। আপনজন কেউ ছিল না, বিয়ে থা করেননি, খালি বই পড়তেন, বই আর বই, ওই এক নেশা। তা আমি জিজ্ঞেস করেছিলাম, গণপতকে? মহাদেব মুখ ভার করে বলেছিলেন, ওর শত্রু। খান্ডেকর বলেছিলেন, না, আর শত্রু নয়, আর শত্রুতা নয়, অনেক হয়েছে। গণপতের বংশধরদের কাউকে দেখা পেলে বলে যেতাম, গণেশ মূর্তির সঙ্গে সঙ্গে হিরেটাও তোমাদের আমরা দান করলাম। ব্যাস, আর শত্রুতা নয়। স্পষ্টভাবে সজ্ঞানে এটাই তার শেষ কথা। আগে পরের কিছু জানি না, কিন্তু কৌতূহলটা রয়ে গেছে। তাই বলছি, মহাদেব হয়তো আরও কিছু জানতে পারেন। মহাদেবরাও বাড়িতেই ছিলেন, সম্পন্ন গৃহস্থ, কিন্তু প্রাচীনপন্থী। অন্তত বাড়িটা সেকেলে ধরনের। জোড়া ভুরুর নিচে তীক্ষ্ণ চকচকে দুটো চোখ, ঠোঁট দুটো চাপা, নাকটা একটু বাঁকানো, লম্বা রোগা ফর্সা, কপালে তিলক, চুলটাও কমের দিকে। জনার্দন যখন তার নামটা শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করছেন,
তখন তিনি যে পণ্ডিত হবেন তা ধরে নেওয়া যায়। ঘাড়ে পরিচয় করিয়ে দিলে। সঞ্জয়ের মনে হলো মহাদেব রাওয়ের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল একটু। কণ্ঠে অবশ্য আগ্রহ দেখালেন না। বললেন, আমি কি বলতে পারি বলুন? আমার সময় খুব বেশি নেই, তবু যতটা পারি সাহায্য করব। জনার্দন বললেন, ঠিক তো, আজ একটা অনুষ্ঠান আছে BIS মণ্ডলে, না গেলে চলবে না। আপনিও যাবেন তো? কথাটা তিনি বললেন মহাদেবকে। হ্যাঁ, অতিথি সৎকার করে। সামান্য হাসলেন মহাদেব। আসলে জানেন তো, এটা আমাদের নিজেদের ব্যাপার। সানোয়ারওয়াড়ার যেসব কাগজপত্র দলিল দস্তাবেজ পাওয়া গেছে, সেসব দেখাশোনার জন্যই তৈরি হয়েছে এই প্রতিষ্ঠানটি। আমরা ইতিহাসের লোকেরা ওখানে না গেলে চলে কি করে? ঠিক, তাছাড়া আপনাদের বিরক্ত করা আমাদের উচিত নয়। খবর না দিয়ে এসে পড়েছি বলে। ঠিক আছে, ঠিক আছে, বসুন তো। মহাদেব একরকম জোর করেই বসালেন। তারপর বললেন, আপনারা ঠিক কী কারণে ইতিহাস খুঁজছেন জানি না, তবে গণপত নামটার সঙ্গে এই খান্ডেকর পরিবারের যোগ ছিল ঠিকই। এবং যতদূর জানি সে যোগটা সুখের নয়। শেষের অম্লাক্ত হাসিটা কেমন যেন শোনালো। সঞ্জয় বলল, কি একটা হীরের কথা বলছিলেন খান্ডেকর সাহেব? হীরেটা নাকি তিনি গণপতের বংশধরদের দান করেছিলেন? না, ঠিক নয়। হীরেটা গণপত চুরি করেছিল, বুঝেছেন? চুরি। তিনজনেই উদ্গ্রীব হয়ে বসে আছে। সিদ্ধিদাতার মূর্তি নিয়ে যে একটা গণ্ডগোল আছে তা বোঝাই গিয়েছিল। চুরি তো সামান্য ব্যাপার। শুভেন ভাবছিল, গোটা দুই খুন না হলে কি এসব গল্প জমে? সঞ্জয় ভাবছিল, মূর্তিটা এখন কার কাছে রয়েছে? মহাদেব বললেন, শ্রীনিবাস খান্ডেকরের পূর্বপুরুষ বিষ্ণু দিগম্বর ছিলেন ওই বংশের সবচেয়ে কৃতী পুরুষ। খুব বড় জহুরি। অলংকার তৈরি করতে তার জুড়ি ছিল না, কিন্তু তার আসল কাজ ছিল হিরে জহরত কেনা বেচা। সুন্দর হিরে পেলে বিক্রি না করে জমিয়ে রাখবার মতো নেশাও তাকে পেয়ে বসেছিল। তার বাইরে থেকে তাকে যত ধনী মনে হতো, আসলে তিনি তার চেয়ে অনেক বেশি ধনী ছিলেন। কি করে জানি না তার কাছে আশ্রয় পেয়েছিল গণপত। নিজের ছেলের মতো তাকে স্নেহ করতেন বিষ্ণু দিগম্বর। সব কাজে সেই তার ডান হাত। মহাদেব একটু থামলেন, কি ভাবলেন যেন। তিনি এমনভাবে গল্পটা বলছেন যেন কালকের গল্প। তারপর শুরু করলেন, একবার পেশোয়ার কিছু হিরে জহরত বিষ্ণু দিগম্বরের হাতে আসে। হিরেটার দাম ছিল 1,00,000 টাকা। তার থেকে নাকি নীলচে আলো ঠিকরে বেরোতো। শুধু সেই জন্যেই নয়, হিরেটা ঐতিহাসিক বলেও বিষ্ণু দিগম্বর সেটি প্রাণতুল্য ভালোবাসতেন। ইতিহাসের সঙ্গে হীরের যোগ? সঞ্জয়ের প্রশ্নে যেন মহাদেবের তন্ময়তা ভাঙল। বললেন, হ্যাঁ, হীরাটা নাকি পেশোয়া বাজিরাও কোথাও থেকে সংগ্রহ করেছিলেন। তারপর সেটি উপহার দিয়েছিলেন রাজনর্তকী মস্তানিকে। তাকে তিনি খুব ভালোবাসতেন বলে রাজবংশের অন্য লোকেরা প্রায় চেষ্টা করত মস্তানিকে হত্যা করার। দুর্দিনের সময় মস্তানি যখন পালিয়ে বেড়াচ্ছেন এখানে সেখানে, তখনই হীরাটা হাত বদল হতে হতে আসে খান্ডেকরদের হাতে। সঞ্জয় বলে, কতদিন আগের কথা? তা 1737-1738 সালে তো হবেই। মস্তানি মারা গেছেন 1739 সালে। হীরাটা বিষ্ণু দিগম্বরের কাছে অনেক দিন ছিল। ওটাকে তিনি বলতেন সৌভাগ্যলক্ষ্মী। পানিপথের যুদ্ধে মারাঠা বাহিনী যখন হেরে ভূত হয়ে গেল, তখন 1761 সালে দেশে ভয়ানক অরাজক অবস্থা।
লুঠতরাজের ভয়। তাই বিষ্ণু দিগম্বর স্থির করলেন হীরেটা নিজের কাছে রাখবেন না, পাঠিয়ে দেবেন সুরাটে বড় ছেলের কাছে। কে যাবে? কেন গণপত? তাকে অবিশ্বাস করার কথা মনেও হয়নি তার। ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠলেন জনার্দন। বড্ড দেরি হয়ে গেছে, এখন তো বেরোতে হবে। মহাদেব প্রসঙ্গ বদলে বললেন, হ্যাঁ চলুন। তা এরা? সঞ্জয় উঠে পড়ে বলে, পরে আবার আসবো। ঘন্টা তিনেকের ব্যাপার, একটা মিটিং আছে বিআইএস মণ্ডলে, না গেলে খারাপ দেখাবে। আপনারাও যেতে পারেন, ওখানে আর্কাইভ আছে, শনিবার বারার কাগজপত্র সব আছে। আমরা বরং শনিবার বারাই দেখে আসি। বেশ বেশ, চলে যান, সামনেই। ঘন্টা তিনেক কোথায় কিভাবে কেটে যাবে বুঝতেও পারবেন না। জনার্দন বললেন, আপনাদের তো কিছু খাওয়া হলো না। সে নিয়ে ভাববেন না, সঞ্জয় বলল, আমরা আবার 5টা নাগাদ আসছি। মহাদেব বললেন, অবশ্যই আসবেন।